নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎ পূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণ করে সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের 9 নম্বর 10 নম্বর পর্যন্ত হয়েছিল না? না বান্তে 10 নম্বর থেকে শুরু হবে যে যৌবনকাল। এই যৌবনকালের উপর নির্ভর করে আমরা ওই চিত্তের ফল কত জন্ম পর্যন্ত ভোগ করব বা করব না বা কেমন কি, ওই যৌবন কালকে কেন্দ্র করেই এগুলো সব নির্ণয় হয়, যেটা আমরা আগে যারা ক্লাস করেছি আমরা প্রত্যেকে জানি। একবার জপিত হলে ওই চিত্তের শক্তি কেমন থাকে, 2 বার 3 বার 4 বার 5 বার 7 বার পর্যন্ত জপিত হয়। 7 বার হলে কেমন, 6 বার হলে কেমন, এটাই যৌবনকে কেন্দ্র করে এগুলো নির্ধারিত হয়। যৌবন মানে হচ্ছে যে চিত্তের গতিবেগ। চিত্ত তো সবসময় এই জায়গাগুলো যেগুলো সম্প্রতি সন্তুলন ছিল ওগুলো কি গতি নয়? এনে বোঝা গেছে কথাটা? নেটওয়ার্ক কোনো কিছু প্রবলেম করতেছে? মানে আমরা তো শুনতেছি না, আপনাকে আপনার এটাতে কোনো ডিস্টার্ব করতেছে কি না কি জানি না, কিছু একটা প্রবলেম আছে হয়তো আমাদের মেঘলার কারণে। এমনি কথা শুনতে পাচ্ছি, সমস্যা নেই। আমার কথা শুনতে পারলে হয়েছে। হলো এখানে আমরা যে চিত্রগুলো পড়ে আসছি, ওই পুরোনো প্রকার কামাগত চিত্ত, তারপর রূপগত চিত্ত, রূপগত চিত্ত, এই চিত্রগুলো কি এই যবনে উৎপন্ন হয়? যে মানে এমনিতে শুরুটা হচ্ছে ইয়া দিয়ে ভবাঙ্গ ভবাঙ্গ বা উচ্ছেদ চলন এগুলো দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এখানে এসে ডেভেলপটা হচ্ছে কি এখানে এসে যবনের মধ্যে আসে। এটাকে এভাবে উদাহরণ দেওয়া যায় যে যেমন আমাদের ছোট সময়কালের কথা, এটাকে যেমন আমরা তেমন একটা গুরুত্ব দিই না। এটাকে নবীশ হিসাবে, শিক্ষা করতেছে হিসাবে, বা এখন তার শিকার বয়স, ওইভাবে যেমন ছেড়ে দিই। একটা মধ্যবয়স্ক অবস্থাকে গিয়ে আমরা ওটাকে গুরুত্ব দিই। ওই মানুষের কথা বললে, ওই ব্যক্তিরা কথা বললে যেমন গুরুত্ব দিই, আছে না এরকম ব্যাপারটা? ঠিক একইভাবে আবার পরন্ত বেলাতেও এটাকে আবার গুরুত্ব দিই না। যেমন তদালম্বনের বেলাটা এখানে এটা তেমন গুরুত্ব বহন করে না। একটা চিত্তের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা হচ্ছে যবন। যবন সম্পর্কে আমরা আরো বিস্তারিত যখন আবার পুনরায় আলোচনা করব আরো সুস্পষ্ট হবে। এখানে জাস্ট উদাহরণ, হ্যাঁ, মানে
কখন যবন কাল এটা নিয়ে একটু করে উদাহরণ দিয়েছে। যে আমি বুঝছি আপনি কি বুঝতে চাচ্ছেন, আপনি যবন সম্পর্কে যথাযথ আলোচনা আবার শুনতে চাচ্ছেন। হ্যাঁ, এই যবন সম্পর্কে আমরা আবার বিস্তারিত আলোচনা আছে, আমরা বিস্তারিতভাবে এটার আলোচনা করব, প্রত্যেকটা শব্দ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ফলটা যখন পরিভোগ করে, আমটা যখন পরিভোগ করে বা এই পঞ্চ দ্বারের পঞ্চ বিষয় যখন এটাকে পরিভোগ করে, শব্দকে পরিভোগ করার সিস্টেম বুঝেন আপনি? এবং স্পর্শকে পরিভোগ করা, যেমন এখানে আমের দেখার একটা পরিভোগের ব্যাপার আছে, দেখার মাধ্যমে, স্পর্শ করার মাধ্যমে পরিভোগের ব্যাপার আছে। তারপরে শ্রবণ করার মাধ্যমে পরিভোগের ব্যাপার আছে। হ্যাঁ, পঞ্চ দ্বার পথে পঞ্চ আলম্বনকে এইভাবে পরিভোগ করে। এই পরিভোগ করার যে ব্যাপার, ওই জায়গাটাকে উদাহরণ দিয়ে আমের এই উদাহরণের সঙ্গে যবনের সঙ্গে মানে ম্যাচিং করে উদাহরণ দেওয়া হয়েছে আর কি। বলেন দীপেন বাবু কি বলতে চাইছেন? এখন একটু বুঝে গেছে পরিবহনের ব্যাপারটা যখন বলছেন। এনে তারপর থেকে পরিভোগ করিয়াছি, স্মৃতি উপভোগ করিল, এই স্মৃতি উপভোগ করিল, অর্থাৎ সেটা হচ্ছে তদালম্বন কাল। 13-14 চিত্তক্ষণ। বান্ধে তাইলে আমরা খাওয়ার পরে, খাওয়া শেষ হয়ে গেছে, ওটা স্বাদটা কেমন ছিল, কেমন খেয়েছি, ওটা আবার পুনরায় যেমন আমরা আবার একটু ভেবে ও নিজে খুব আনন্দিত হই, আলোকিত হই না, এরকম একটা ব্যাপার ঘটে না আমাদের? খুব মজা ছিল, খুব টেস্টি ছিল, একদম ঠিক খাওয়ার পরের মুহূর্তের কথা এটা। এখন কি হয়েছে, এই পরের মুহূর্তের সঙ্গে সঙ্গে আর কি, এটাও এক প্রকারের বিপাক। তদালম্বনটা সঙ্গে সঙ্গে সাথে সাথে বিপাক আর কি। এটা পরিভোগের সঙ্গে সঙ্গেই আবার পুনরায় ওই মজাটা আবার রিপ্লাই করা, ওই ব্যাপারটাকে আবার স্মৃতিচারণ করা, এটাকে বলা হয় তদালম্বন। এই তদালম্বন দুইবার হয়, এই জন্য 13 এবং 14। তারপরে পুনঃ নিদ্রামগ্ন হইল, অর্থাৎ পুনঃভবাঙ্গকাল, অর্থাৎ চিত্ত ভবাঙ্গ স্থানে ভবাঙ্গ কৃত্য ও ভবাঙ্গালম্বনের পুনঃ নিযুক্ত হইল। কাহার বলে? জীবিতেন্দ্রিয় চৈতসিকের বলে। ইহাও চিত্ত নিয়ম। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। পুনরায় নিদ্রামগ্ন হইল, অর্থাৎ পুনরায় ভবাঙ্গকাল, চিত্ত ভবাঙ্গ স্থানে ভবাঙ্গ কৃত্যে ও ভবাঙ্গ আলম্বনে পুনঃ নিযুক্ত হইল। যে কাজ থেকে বের হয়ে আসছে, ভবাঙ্গ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, ওই ভবাঙ্গের মধ্যে আবার চিত্ত নিবিষ্ট হয়ে গেল, ওখানে পৌঁছে গেল আবার। ওটাই কাহার বলে ওখানে পৌঁছে গেল যদি প্রশ্ন হয়, তাহলে এটা জীবিতেন্দ্রিয়ের বলে। আবার যদি বলি জীবিতেন্দ্রিয় কার বলে চলে, সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে জীবিতেন্দ্রিয় একজন, এটা ছাড়া আরো 6টা আছে, ওই 6-এর বদৌলতে জীবিতেন্দ্রিয়, 6টা সবাই মিলেমিশে এভাবে চলে, জীবিতেন্দ্রিয় চৈতসিকের বলে। এটা লেখলেও একটা, কিন্তু আমাদেরকে ভেবে নিতে হবে ওইভাবে। ইহা চিত্ত নিয়ম। এভাবে প্রত্যেকবার কার্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় ভবাঙ্গে পৌঁছে যাওয়া, ভবাঙ্গে চলে যাওয়া, এটা হচ্ছে চিত্ত নিয়ম।
এরপরে এই উপমায় কি বোঝা গেল? বোঝা গেল যে আলম্বনের কার্য প্রসাদ রূপে স্পর্শ, আবর্তন চিত্তের কার্য বিষয়াভিমুখী ভাব, চক্ষু বিজ্ঞানের কার্য দর্শন, সম্প্রতীচ্যের কার্য আলম্বন গ্রহণ, সন্তিরণের কার্য পরীক্ষা, ব্যবস্থাপনের কার্য পরীক্ষান্তে আলম্বনকে কিরূপ ব্যবহার করিবে তাহা নির্ধারণ, যবনের কার্য আলম্বনের রসানুভব, তদালম্বনের কার্য যবনের কার্যের রসানুভব। আলম্বনের স্পর্শে ভবাঙ্গ চিত্ত জাগ্রত হইয়া উক্ত নির্দিষ্ট স্থান সমূহে নির্দিষ্ট কার্যাদি সম্পাদন করার নাম চিত্তের বিধি পর্যটন। এই বিধি যবনের স্থানে চিত্ত সক্রিয় হয়, ইহাই কর্মভব। কর্মভব মনে আছে ঠিক একটা কর্মভব? বানতে হ্যাঁ। আচ্ছা, এই উপরের জায়গাগুলোতে কোনো কিছু বোঝার আছে কিনা দীপেন বাবু দেখেন। না ভান্তে। আর কারো কোনো কিছু? অমিতা বড়ুয়া। বানতে বানতে এখানে ওই যে বলছে তাহা নির্ধারণ যবনের কার্য আলম্বনের রসানুভব। তো আমরা মানে এতক্ষণ পর্যন্ত যেগুলো চিত্ত নিয়ে আমরা ইয়ে করে আছি, এখানে যবনের কার্য আলম্বনের রসানুভব। আবার এরপরে তদালম্বনের কাজ হচ্ছে যে যবনের কার্যকে রসানুভব করা, অর্থাৎ যবনের মধ্যে যে চিত্ত ইয়াটা হয়েছে এগুলো এটা তদালম্বনে এসে মানে যে এটা একটু বুঝিয়ে দেন। এটা আলম্বন সম্পর্কে আলম্বন যেমন ছিল, আলম্বনের পুরো কার্য প্রণিধি সম্পর্কে যা নিয়েছে, যা রস অনুভব করেছে, অনুভব করা এটা যবনের কাজ। আর যবন যেটা গ্রহণ করেছে, যবন যেটা পেয়েছে, যবন যা ইয়ে করেছে, এটা পুনরায় আবার রিমন্থন বা পুনরায় ওই স্বাদ গ্রহণ করে তদালম্বনে, তখন মানে বিষয় নাই। এটা যবনের মধ্যে যা ঘটছে ওই বিষয়টাকে আবার মনে মনে এটা ইয়ে করে যে, তখন কিন্তু সে তার গায়ে বাতাস লাগে নাই বা স্পর্শিত কোনো বিষয় হয় নাই, অথবা চোখে কোনো দৃশ্য তখন আসে নাই, অথবা নাকে কোনো ঘ্রাণ আসে নাই, পঞ্চেন্দ্রিয়ের কোনো ব্যাপার তখন ঘটে নাই। না ঘটেও ওই যে আগের ঘটিত বিষয় যেটা যবনের মধ্যে পর্যন্ত গেছে, ওই ঘটিত বিষয়টাকে আবার পুনরায় ওই আস্বাদ গ্রহণ করা, এটাকে বলা হয় তদালম্বন। মঙ্গল জবরের মধ্যে চিত্তকর কেন এটা? এগুলো আমাদের দীপন বাবু সেটা সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনিও জানতে চাচ্ছেন, ভালো। হ্যাঁ, এটা যবন একটা বিশাল অধ্যায়, বিশাল চ্যাপ্টার। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা বিস্তারিত ভাবে প্রত্যেকটা শব্দ একটা একটা করে আমরা বুঝবো, এবং যবন না বুঝলে অসুবিধা আছে, বুঝছেন? যবন অবশ্যই আমরা ভালো করে আলোচনা করব। হ্যাঁ, তারপরে নি পঞ্চধার আবর্তন ও মনোধার আবর্তন অহেতুক ক্রিয়াচিত্তে। এখানে একটা টিকা দিয়েছে, সেটা হচ্ছে তৃতীয় পৃষ্ঠায় দ্রষ্টব্য। বিপঞ্চ বিজ্ঞান সম্প্রতীচ্য সন্তিরণ ও তদালম্বন। বিপাক প্রদানের স্থান। বিপঞ্চ বিজ্ঞান সম্প্রতীচ্য সন্তিরণ ও তদালম্বন। বিপাক প্রদানের স্থান।
এই স্থানসমূহে এইসব চিত্ত জাগ্রত বটে, কিন্তু নিষ্ক্রিয় ও হেতু বিরহিত। এখানে টিকার মধ্যে বলেছে ৬২তম পৃষ্ঠায় এই সকল চিত্তের চৈতসিক সংগ্রহের দৃষ্টে ইহাদের নিষ্ক্রিয়তা ও অহেতুকতা কারণ বুঝা যাইবে। কারণ এটা বুঝলাম না তো লাইনটা, কোনটা টিকা বুঝো যেটা নাই যে? বলছে। টিকারটা বুঝো নাই যে না, কর্মভব দিয়ে যে ১ নম্বরে যেটা আছে এটা না, দ্বাদশ অকুশল, ৮ মহাকুশল, ৮ মহাক্রিয়া, ১ হাসিত উৎপাত, এই ২৯ প্রকার কামবচর যবন চিত্তই কামবচর কর্ম। এখন বুঝছো? হ্যাঁ, এটা এটা না তো ৩ নম্বর টিকাটা। আচ্ছা, ৩ নাম্বার টিকা এখন পড়ে ফেলছো কেন? ৩ নাম্বারের জায়গায় গেলে তারপরে না পড়বা। এটা কি বুঝছো? এটা সবার জন্য বলো। অর্থাৎ এখানে কর্মভবের কথা বলছে যে মানে ১২ অকুশল, ৮ মহাকুশল, ৮ মহাক্রিয়া, ১ হসিত উৎপাত, ২৯ প্রকার কামাবচর যেমন চিত্তই কামাবচর কর্ম। অর্থাৎ কামাবচর যে চিত্তগুলো আছে সেখানের মধ্যে ২৯ প্রকার কামাবচর মানে যে এইসব চিত্তগুলাই কিন্তু আমাদের কর্মভব তৈরি করতে মানে সাহায্য করে। এই যে কোনো একটা যদি আমরা যদি কর্ম যদি সম্পাদন করে ফেলি সেটা একদম জবনাস্থান গিয়ে পর্যন্ত, তখন সেখান থেকে আমাদের কর্মভবর মানে ওই যে ফলটা কিন্তু প্রদান করবে জবনাস্থানের পরে। অমিতা বড়ুয়া বুঝছেন? না বুঝলে বলে থাকেন, বলেন। বান্তে এখানে যে ১২ কুশল, ১২ মহাকুশল, ৮ মহাক্রিয়া, ১ অসিত উৎপাদন, মানে এখানে ২৯ প্রকার ২৯ প্রকার চিত্তের মধ্যে, যবন চিত্তের মধ্যে এসে যদি আমরা এগুলোর মধ্যে যদি কোনো নতুন করে কোনো কর্ম সৃষ্টি করি, ওই যে কুশল মহাকুশল ক্রিয়া এগুলো করলে এটাকে কর্মভব বলে। মানে যদি এগুলোর মাধ্যমে তো কর্ম সৃষ্টি হয়, এটাই হবে। আচ্ছা আচ্ছা, এটা ইয়ে করতে গেলে আর একটা জিনিস ইয়ে করতে হবে। উৎপত্তি ভব মনে আছে আপনাদের? এনে উৎপত্তি ভব মনে আছে? মানে এখন আমরা যে অবস্থায় আছি এটাকে তো উৎপত্তি পাবো বলে। আচ্ছা, আরেকটা বলি। এখানে দুইটা শব্দ আছে, কর্ম ভব, দুইটা কথা আছে না? ভবটাকে আলাদা করে এবার ভবটা বুঝাই দাও। ভব ভব মানে তো জন্ম। ওই জন্ম হয়ে আমরা জন্মগ্রহণ করে যেগুলো এই যে এগুলো যদি আমাদের ২৯ প্রকার যবন চিত্তের মধ্যে এসে যখন আমরা কোনো নতুন করে কোনো কর্ম সৃষ্টি করি, তাহলে এটাই হবে যে কর্মভব। কৌশল উপাদানাপাচ্চয় ভাব, এনে এটা মনে আছে? উপাদানাপাচ্চয় ভাব, এটা মনে আছে? হ্যাঁ, উপাদানের কারণেই ভবর উৎপত্তি। এবং ভব প্রত্যয়ে জাতি, ভবের কারণে জাতি, জাতি জাতি ভব কি একই? জাতি আর ভব এটাকে দুইটা কি একই? না, দুইটা একই কেন? দুইটা তো এক। ভব জিনিস আলাদা, উপাদান আলাদা, ভব আলাদা, ঠিক আছে? আলাদা। এই ভবটা এখানে আমাদেরকে প্রথমে ভালো করে চিহ্নিত করতে হবে ভব কি। এবার আসতেছে ভব দুই প্রকার, একটা উৎপত্তি ভব, একটা কর্ম ভব। একটা উৎপত্তি ভব, একটা কর্ম ভব। হ্যাঁ, ভব দুই প্রকার। তাহলে উৎপত্তি ভব কোনটা? উৎপত্তি ভব হচ্ছে আমরা যে চিত্ত নিয়ে জন্মগ্রহণ হয় সেটা হচ্ছে উৎপত্তি ভব।
আমরা এখন যে চিত্ত নিয়ে বর্তমানে আছি, যেই ভব নিয়ে আচ্ছা। আমাদের জাতি হয়েছে, জাতি হয়ে বর্তমানে রানিং যেটা নিয়ে আমরা আছি, ওটা হচ্ছে যে উৎপত্তি ভব। আর এখন আর কর্মভব প্রতিক্ষণে প্রতি মুহূর্তে যেগুলো আমরা অনন্ত অনন্ত কর্ম সম্পাদন করতেছি এই 12 অকুশল চিত্তের মাধ্যমে, 8 মহাকুশল চিত্তের মাধ্যমে, 8 মহাক্রিয়া চিত্তের মাধ্যমে, 81 উৎপাদ চিত্তের মাধ্যমে, টোটাল 29 প্রকার এই কামবচর যবন চিত্ত, 29 প্রকার, এগুলো হচ্ছে কামবচর যবন চিত্ত। এগুলোকেই বলা হচ্ছে কি কর্ম ভব। এখন যেগুলো বর্তমানে তৈরি করছি, অন্ত উৎপত্তি ভবটা আরেকবার বলবেন? উপাদান চিনেন? হ্যাঁ বলতে বলেন উপাদান। উপাদান বলতে ভুলে গেছি বলতে। এ নিয়ে উপাদান সম্পর্কে বলো। বলতে উপাদান হচ্ছে যে অর্থাৎ তৃষ্ণা, মানে তৃষ্ণা থেকে কিন্তু আমাদের উপাদানের সৃষ্টি। মানে কোনো কিছুর প্রতি যদি তৃষ্ণা হয়, তৃষ্ণাটা যদি মানে খুব বেশি গাঢ় হয়ে যায়, তখন সেটা উপাদানে পৌঁছাবে। আর যখন তৃষ্ণাটা যখন উপাদান হয়ে যাবে, তখন অবশ্যই সেটা ভব হবে। বীজ দিয়ে উদাহরণ দিলে মনে হয় খুব সুন্দর হবে না? বিষ দিয়ে? বীজ, আচ্ছা বিষ, হ্যাঁ হ্যাঁ। যে কোনো, যেমন আমের বীজ, আমের বীজ এটা নির্দিষ্ট সময়ে না যাওয়া পর্যন্ত, অতিক্রান্ত না হওয়া পর্যন্ত এটা থেকে কিন্তু আর হয় না, চারা হয় না। প্রত্যেকটা বিচি থেকে চারা হয় না, বিচি থেকে চারা হওয়ার জন্য ওরকম পরিপক্কতা পেতে হয় না। এই পরিপক্কতার এগুলি একটা পর্যায় মাত্র। হ্যাঁ, উপাদানে গেলে এখনো পরিপক্ক হয় নাই, উপাদানের পরে যখন ভব হয়, ভব মানে এটা একটা জন্ম ধারণ করার জন্যে, জন্মগ্রহণ করার জন্য একটি অবস্থা সৃষ্টি হয়ে গেছে। একটি ভাব, মানে ওই যে আমরা বলি না, দেবভাব, মনুষ্যভাব, ব্রহ্মভাব, মানে একটা ভাবনা, একটা চিন্তা, একটা একটা অবস্থা। আমি এতক্ষণ যাবত যেই ইয়েগুলো করলাম, একটা চিত্তকে নিয়ে চললাম, ওই চিত্তটার একটা সারাংশ, ফলাফল, রেজাল্ট আমাদের চিত্ত সন্ততিতে সেট হয়ে যায়। যেটা আবার পুনরায় জন্মদান করার ক্ষমতা রাখে। এটাকে বলা হয় ভব। তাহলে এটা সৃষ্টি হলো কোত্থেকে? ওই উপাদান থেকে। উপাদান কাকে বলে? তৃষ্ণার আরো ঘনীভূততর অবস্থা। তৃষ্ণা আরো ঘনীভূততর অবস্থা, আরো পাকাপোক্ত অবস্থা হচ্ছে যে এই উপাদান। এই উপাদানের আরো পাকা এবং শক্তিশালী অবস্থা হচ্ছে যে ভব। আর এই ভবই সুযোগ সময় মতো স্থান কাল পাত্র ভেদে পাত্র বিচার করে এটা জন্মান্তর গ্রহণ করে, জন্মান্তর হয়। তাহলে ভব প্রত্যয়ে জাতি। তাহলে উৎপত্তি ভব, কর্ম ভব, আশা করি সবাই আমরা চিনছি এখন।
এরকম অনন্ত ভবের মধ্যে যে কোনো একটা দিয়ে আমাদের জন্ম হয়েছে। এখন যেটা নিয়ে আমরা রানিং আছি, এখন অনন্ত ভবরাশি আমার মধ্যে বিদ্যমান আছে। ওই ভব থেকে একটি ভব দিয়ে আমাদের এখন জীবন চলছে। যেই একটি ভব নিয়ে এখন চলছি, ওই ভবের নাম হচ্ছে উৎপত্তি ভব। আর এই ভবের মধ্যে থাকা অবস্থাতে, চলা অবস্থাতে অনন্ত ভব আরো তৈরি করতেছি। অর্থাৎ এই দ্বাদশ অকুশল চিত্ত, 8 মহাকুশল, মহাক্রিয়া, এগুলোর এইভাবে এই চিত্ত তৈরি করার মধ্য দিয়ে আমরা অনন্ত ভব বা অনন্ত কর্ম আরো তৈরি করতেছি। এগুলোকে বলা হয় কর্মভব। বলতে হ্যাঁ, আমি তো আবার গুলাই ফেলছি। না, আগেও তোমার ঠিক ছিল, এখানে কোনো ভুল ছিল না, বলো। না, মানে উৎপত্তি ভব হচ্ছে যে, অর্থাৎ আমরা এই, যে চিত্তটা নিয়ে আমাদের ভব হয়, যে চিত্তটা নিয়ে আমাদের প্রতিসন্ধি হয়, ওটা হচ্ছে উৎপত্তি ভব। হ্যাঁ, আর উৎপত্তি ভব হচ্ছে যে জাতি। হ্যাঁ, তো এই জাতি এবং জাতি অবস্থায় যখন আমরা যে যে কর্মগুলো সম্পাদন করি, তখন মানে ভবিষ্যতের জন্য যে যে কর্মগুলো সম্পাদন করি সেগুলো হচ্ছে যে কর্ম, মানে ভবিষ্যতের জন্য যেগুলো করি ওটা হচ্ছে কর্মভব। হ্যাঁ, ঠিক আছে, তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, উৎপত্তি ভবের মধ্যে যদি অনেক উৎপত্তি ভব হওয়ার পরেও আমরা অনেক দেখেছি, মনুষ্যকুল হোক বা যাই হোক, পশু পাখি যাই হোক, অনেক সময় কিন্তু ওরা কিন্তু মারা যায় বা জন্ম হওয়ার পরে মারা যায়। তো তখন সেটা কি জাতি হয়? ওরা কি জাতি হয়? জাতি মানে জন্মগ্রহণ করা। যে মুহূর্তে প্রতিসন্ধি গ্রহণ করেছে, প্রতিসন্ধির পরের থেকে এর পুরা পরবর্তী সময়টা পুরা, এটাকে জাতি কাল আর বা প্রবর্তন কাল। হ্যাঁ, আর ভব ভব হচ্ছে যে জন্ম হওয়ার জন্য যে শক্তিটা, আচ্ছা আচ্ছা, জন্ম হওয়ার জন্য যে শক্তিটা, মানে জন্ম হওয়ার জন্য আমরা যে চিত্তগুলো তৈরি করতেছি, ওই চিত্তগুলো এই যৌবনের মধ্যে যাওয়ার পরে, পরে যেই শক্তিটা অর্জন করে নিচ্ছে, রাখতেছে, ওই শক্তিটার ফলেই তো আমাদের পুনর্জন্ম হচ্ছে না। যেই বিষয়টার কারণে পুনর্জন্মগুলো সংঘটিত হয়, যে চিত্তগুলোর কারণে পুনর্জন্ম সংঘটিত হয়, ওটাকে বলা হয় এই কর্মভব। এখন ক্লিয়ার হয়েছে? যাই হোক, উৎপত্তি ভব এবং কর্মভব নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, আমরা পাবো। তাহলে ভব হলে কিন্তু জাতি হয়ে যাবে। হ্যাঁ, ভব হলে জাতি হতে হবে, কোনো কথা নাই। মানে এটাই তো আমি বুঝতে পারতেছি না। ভব হলে জাতি, যখন হ্যাঁ ভব হয়েছে এটা জন্ম দেওয়ার জন্য, মানে এটা পুরাই, এটা এই পারফেক্ট। তো এটা ভব হওয়ার পরে তাহলে সেটা জাতি হবেই, এটাই নয় কি? পরিবেশ পাইলে জাতি হবে, পরিবেশ না পাইলে জাতি হবে না। অর্থাৎ এটার জন্য উপযুক্ত, আমাদের যে বর্তমানে জন্মগ্রহণ করার জন্য উপযুক্ত পৃথিবীর প্রয়োজন হয়েছে না। পৃথিবী থাকলেই যে জন্ম হবে তেমন কিন্তু না। পৃথিবীতে সবসময় মানুষ জন্ম হওয়ার মতো পরিবেশ থাকে না। এখন চাঁদের যথা অবস্থান আছে, যথা জায়গায় চাঁদ আছে, যথা জায়গায় সূর্য আছে, যথা জায়গায় আরো অন্যান্য গ্রহরাজি আছে, এই গ্রহরাজি সবগুলো এট এ টাইম একই জায়গায় থাকার কারণে এখানে একটা আমরা যেটাকে কি বলতেছি, গ্রিন হাউস, যেটা আমাদের বায়বীয় অবস্থা যেটা তৈরি করা হয়েছে না, এটাকে কি বলে? গ্রিন হাউস বলে। গ্রিন হাউস, বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল এটা সৃষ্টি হওয়ার জন্য চাঁদের যথা অবস্থান, অন্যান্য আরো গ্রহগুলো আছে, আমাদের সৌরজগতের যে যে গ্রহগুলো আছে, এটা ছাড়াও বিজ্ঞান তো এতটুকু বলতেছে আপাতত, এটা বুদ্ধের ব্যাখ্যা মতে এগুলোও এদের যথা অবস্থানে থাকার পেছনে আরো
অনেক অনেক গ্রহরাজির এখানে কাণ্ড কারসাজি রয়েছে। আমাদের বিজ্ঞানের মতবাদ আমাদের এই সৌরজগতের কারণে এটার কারণে এটা, এটার কারণে এটা এভাবে রয়েছে। ঠিক আছে? কিন্তু বুদ্ধের ব্যাখ্যা এখানে আরো সুবিশাল এবং সুবিস্তৃত। এই সৌরজগৎ এইভাবে এই স্থানে এই ঘূর্ণায়মান অবস্থায় থাকার পেছনেও আরো অনন্ত গ্রহরাজির কারসাজি রয়েছে। এটা আপনারাও একটু করে চিন্তা করলে বুঝে যাবেন। আর বিজ্ঞানের ছাত্র যারা আছে, বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদেরও এটা আরো বুঝতে সোজা। একটু হিংস দিতে হয় আর কি। অতটুকু হিংস আমাদের বিজ্ঞান এখনো অতদূর ডেভেলপ হয়নি। তবে ইদানিংকালে বুঝে যাচ্ছে। হ্যাঁ, ইদানিংকালে যেহেতু তারা গুনতে পারতেছে সৌরজগতের বাইরে এরকম অনন্ত সৌরজগৎ তারা দেখা শুরু করেছে, তার মানে এটা বুঝার বাকি নাই। এবং এইগুলোর সঙ্গে ওইগুলোরও যে একটা সম্পর্ক রয়েছে, আমাদের পৃথিবীর সঙ্গে, পৃথিবী ঘূর্ণনের সঙ্গে যেমন চাঁদের সম্পর্ক, সূর্যের সম্পর্ক যেমন আছে, ঠিক আমাদের এই সৌরজগতের সঙ্গেও অনন্ত সৌরজগতের এরকম একটা সংযোগ স্থাপিত অবস্থায় আছে। আচ্ছা, যাই হোক, পৃথিবী সৃষ্টি হইলেই যে এখানে প্রাণ উৎপত্তি হতে পারবে, প্রাণের সঞ্চার হবে এমন না। এগুলো পরিপক্ক হতে চাঁদের ফলশ্রুতি, সূর্যের ফলশ্রুতি, এগুলো সবগুলো এট আ টাইম এই পৃথিবীতে প্রভাবিত হতে নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন হয়। ওই সময়টাও আসতে হবে এবং পুরো এখানে জীব উৎপত্তির যথা অবস্থা তৈরি হতে হবে। তখন আপনার ওই ভব এইটার সঙ্গে কানেক্টেড হলে এবং এখানকার আপনার যেভাবে জন্মগ্রহণ করা দরকার সেই সব পরিবেশগুলো মিললে তখনই একটা ভব জাতিতে পরিণত হতে পারে, জন্মগ্রহণ করতে পারে। এটা যেভাবে হোক, মানুষ হোক বা অন্যান্য প্রাণী হোক। আর আমরা মানুষ হিসেবে বর্তমানে যে তির্যক প্রাণী সহ মানুষ যেগুলো দেখতেছি, এগুলো তৈরি হওয়ার জন্য এগুলোর মতো করে পরিবেশ দরকার। আর যেগুলো অদৃশ্য ইয়া রয়েছে, অরূপগোচর ব্রহ্মলোক, ওদের জন্য ওদের মতো করে পরিবেশ। যা যে যেরকম কর্মসঞ্চয় করেছে বা যেরকম ভাবে ইয়া আছে, ফল দেওয়ার জন্য রেডি আছে, ওই রকম ভব থাকলে, ওই রকম পরিবেশ পেলে তখনই সেটা জন্ম হয়। আমাদের এই পৃথিবী না থাকলে ওই ভবগুলো যে কাজ করবে না এরকম না। অনন্ত পৃথিবী আছে, এরকম অভাব নাই। এই অনন্ত পৃথিবীর যে কোনো এক জায়গায় না এক জায়গায় তার ভব নিয়ে সে জন্মগ্রহণ করবে। আর ভব থাকলেই যে তাকে জন্মগ্রহণ করতে হবে এমনও না। এটাও নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে দিয়ে বা নিয়মেরও কোনো ব্যাপার নেই এখানে। নিয়ম বেনিয়ম এরকমও কোনো ব্যাপার নাই। এটাকে এই জন্যই বলা হয় এগুলো বিভাজ্যবাদ। এগুলো অবশ্যই এত কঠিন বিষয়ও না। এগুলো গবেষণা করতে করতে, আলোচনা করতে করতে একসময় আপনার ব্রেনের মধ্যে ঢুকে যাবে। আপনিও বুঝে যাবেন যে জিনিসটা কি আসলে। বেশি জটিলতম হয়ে গেছে কি এনি? জটিলতম মানে এখানে বলেছেন যে তাহলে পরিবেশগতর কারণে হয়তো বা এটা অনেক সময় হয় না। হ্যাঁ, শুধু কি মানে পরিবেশ কারণে হয় না? আমার ভব আছে, এখন ভব হ্যাঁ। আছে, আমার ভব থাকলেও হচ্ছিল আরেকটা ভব হয়ে যাবে আরেকটা। তো এখানে কি পারমির কোনো ধরনের কোনো কিছু আছে? পারমিরও ব্যাপার বা আছে, পারমির ব্যাপার নাইও, এবং নানাবিধ কারণে এগুলো উল্টে পাল্টেও যেতে পারে। এই উল্টে পাল্টে যেতে পারে বলেই এখন যে আমরা মানব জন্ম লাভ করেছি, এখন যে জ্ঞান বিচক্ষণতায় আছি, এখন যে আমাদের সবকিছু পরিপূর্ণ আছে, এই জন্য এই সময়টাকে কাজে লাগানোর জন্য, এই সময়ের মধ্যে কাজে লাগিয়ে শ্রুতাবতী মার্গফল যত তাড়াতাড়ি লাভ করে ফেলা যায় তত ভালো। এজন্যই বলেছেন। এটার পরে আবার যে কখন থেকে কি হয়ে যায়, কোথা থেকে কোথায় কাণ্ডকীর্তন হয়ে যায়, কোনো ঠিক ঠিকানা নাই। বলতে হ্যাঁ, ভবটা তো মানে ওই যে মানে মৃত্যুর সময়তে ওইটাই মানে মিন করবে না, হুম, মানে আমরা কোথায় যাব বা কি করবো, ওই 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 এটাই মানে আমাকে নির্ধারণ করে দিবে যে আমি কোথায় জন্ম নেব। হ্যাঁ, ওটা নির্ধারণ করে দেবে এবং ওই সময়ে কোন চিত্ত আসবে এটা কারো বাবার সাধ্য নাই যে এটা বলার।
আপনার তখন ওই চিত্তটা উৎপন্ন হবে। আমরা চেষ্টা করে যাই, চেষ্টা করি যাদের যাদের মরার সময় জ্ঞান থাকে তাদেরকে নানা ধর্ম বিষয়ে বলে, তাদেরকে ধর্মীয় বিষয়ে জাগরিত রাখার আমরা চেষ্টা করি। সূত্রপাঠ আদি শ্রবণ করাইলেও অনেক সময় তাদের ধর্মমতি হিসেবে থাকে, শুধু ধর্ম বিষয়গুলোই উৎপন্ন হতে থাকে। এভাবেই আমরা চেষ্টা করে যাই। বুড়ো মানুষদেরকে আমরা এভাবে নানান কিছু ধর্মের কাহিনী শুনাই। আপনি ওখানে গেছেন, বুদ্ধগয়াতে গেছেন, সহ নানা জাতীয় পুণ্যকর্ম আদি করেছেন, এগুলো আমরা স্মরণ করাই দিই যে, কিন্তু তথাপিও তার ব্যক্তিগতভাবে সে কি করতেছে এটা আমরা তখন কিন্তু জানি না। ওটা উনি জানবে যে, এবং উনিও কোত্থেকে জানবে? ওনার যদি ওরকম এত এই যে চিত্ত গবেষণা, এগুলো কত টাফ ব্যাপার, কত কঠিন ব্যাপার বুঝতেছেন এখন। তো ওই সময়ে গিয়ে চিত্তকে ওইভাবে বুঝে রাখা, ওইভাবে চিহ্নিত করে রাখা, এটা কি এত সহজ কিছু? সহজ বিষয়? বুঝতে পারতেছেন অমিতা বড়ুয়া? এখন আমরা সবকিছু ঠিকঠাক থাকা অবস্থায় এখন চিত্তকে ঠিক রাখতে পারি না। মরার সময় কত রকমের যন্ত্রণা, কত রকমের ব্যথা, তখন চিত্ত ঠিক রাখা কি এতই সহজ? কঠিন থেকেও আরো কঠিনতর অবস্থা। তবে এখন থেকে প্র্যাকটিসের মধ্যে রাখলে তখনও চিত্ত শান্ত দান্ত সমাহিত থাকতে বাধ্য। এখনই যদি আমরা নানাভাবে লোভে লোভাতুর হয়ে থাকি, সংসারে সংসারাতুর হয়ে থাকি, কামে কামাতুর হয়ে থাকি, মোহে মোহাচ্ছন্ন হয়ে থাকি, এখন থেকে যদি এগুলো প্র্যাকটিস করে না তুলি, চিত্তকে শান্ত রাখার, চিত্তকে কুশলে রাখার এই প্র্যাকটিসগুলো যদি বানিয়ে না রাখি, সেদিন মরার টাইমে না এখন আমার এটা বানিয়ে ফেলা উচিত, হ্যাঁ, এটা থাকবে না। আর তাছাড়া মানুষ একেবারে মরার টাইমেও আর বালাকা নগরের আর ফলার নকা হাসপাতালে লই যার, এগুলো নিয়ে টেনশন করতে করতে মরে যায়, বুঝছেন না? মরার তো তখনও ওনার ইচ্ছা হয় না। আমি মরার লাগে এখন প্রস্তুত লই ফেলে যাই হোক, আতম বয়স তো বোধ গিয়ে হই 80 বছর হয়ে গেলেও, 100 বছর হয়ে গেলেও তখন উনি যাওয়ার জন্য মানে প্রস্তুতি গ্রহণ করে না। কিন্তু উনি না, আমরা প্রত্যেকে একই। আমরা তারপরে আশায় না আরো চিকিৎসা করে না আবার বালা করবো ফানলার, না আবার উঠে যাইমগো ফানলার, বুঝছেন? এবার শেষ যাওয়া যায় উঙ্গই, এটা আমাদের কারো ভাবনা চিন্তার মধ্যে আসে না, বুঝছেন? এটার জন্য প্রত্যেকদিন ঘুম যখন যাবেন, এই বিছানা হয়তো শেষ বিছানা হইতে পারে, কালিয়ে যে উঠতেও আবার ঘুমোতুন এখনো নিশ্চয়তা নাই। চিন্তা করি ফুতিলে প্রত্যেক দিন এরকম একখান জিনিস প্রত্যেক দিন শক্তি সঞ্চারিত হইব প্রত্যেক দিন। এবার তো আজিয়ে খালি আইব দিনিবে, হ্যাঁ। তো নমানি মাইনতার ন মরণরে এরকম ভাবিয়ে নাই তো, এতে মানি লইবার একখান স্বাভাবিক প্রক্রিয়া আইব, আসবে। এভাবে এটাকে শক্তিশালী করতে হয়। আচ্ছা, তাইলে এ নিয়ে এখানে আর কি জানার ছিল যে উৎপত্তি ভব এবং কর্মভব। যাই হোক, এটা নিয়ে এখন এত বাড়াবাড়ি করার দরকার নেই, এটা সামনে আছে। উৎপত্তি ভব এবং কর্মভব আমরা আরো বিস্তারিত জানবো। এবং এতক্ষণ যে কথাগুলো বলছি এগুলো তো এমনি আমার বলা কথা, এগুলো সবগুলো আপনারা পড়তে পড়তে নিজেরাই একসময় বুঝে যাবেন। কেন বলতেছি, কি কারণে বলছি, কোন থেকে কোন কথা কোন জায়গায় সংযুক্তি হচ্ছে এখন, এগুলো আপনারা নিজেরাই একসময় বুঝবেন। আমি বলে দিলে এমনি নর্মালি এগুলো বুঝার বিষয় না, বুঝবেনও না। এনি তারপরে পঞ্চধারাবর্তন ও মনোধারাবর্তন, অহেতুক ক্রিয়াচিত্ত, একটা টিকা দিয়েছে, সেটা হচ্ছে 3য় পৃষ্ঠা দ্রষ্টব্য। পঞ্চধারাবর্তন ও মনোধারাবর্তন অহেতুক ক্রিয়াচিত্ত, সেটা তো আমরা জানি। সবাই আমরা চিনি। তারপর মনোধারাবর্তন, সেটাও আমরা চিনি। অহেতুক ক্রিয়াচিত্ত, অহেতুক ক্রিয়াচিত্ত আমরা চিনি তো নাকি চিনি না? চিনি বান্ধে বলো। বান্ধে এগুলা কোনো ধরনের কোনো হেতু যুক্ত হয় না আর কি, এগুলা কাজ হয় ঠিক আছে, কিন্তু বলো না, ওই জায়গা থেকে ডাইরেক্ট চিত্তগুলো বলো। অহেতুক ওই চিত্তগুলোর ওইখানে অহেতুক 3টা ক্রিয়াচিত্ত আছে, যেগুলা
এই যে একটা হচ্ছে পঞ্চধারাবর্তন, একটা মনোধারাবর্তন, আর একটা জানি কি, আরেকটা, হ্যাঁ, আরেকটা সম্প্রতিচ্ছ, হচ্ছে হসিত উৎপাদ চিত্ত। হসিত উৎপাদ চিত্ত। হ্যাঁ, তাহলে এই তিনটা হচ্ছে যে কি, এগুলা অহেতুক ক্রিয়া চিত্ত। হ্যাঁ, হ্যাঁ, এগুলো শুধু কাজ থাকবে যে, ফল থাকবে না। ফল থাকবে না, এজন্য ক্রিয়াচিত্ত। তারপরে তৃতীয় পৃষ্ঠা, এগুলো তো আমরা পৃষ্ঠার সঙ্গে কোনো এগুলো তাল মিল নাই, সেজন্য ওখানে গিয়ে লাভ নাই তো না। দ্বিপঞ্চ বানতে, হ্যাঁ। বিজ্ঞান, দ্বিপঞ্চ বিজ্ঞান সম্প্রতীচ্য ও তদালম্বন, বিপাক প্রদানের স্থান। সন্তিরণ একটা আছে, সম্প্রতিচ্ছ সন্তিরণ, সন্তিরণ ও তদালম্বন, বিপাক প্রদানের স্থান। মানে ব্যবস্থাপন কেন আসলো না? দ্বিপঞ্চ বিজ্ঞান, সম্প্রতিচ্ছ, সন্তিরণ ও তদালম্বন, ব্যবস্থাপনও আসা নাই, জবনও আসা নাই, এগুলো, আসে নাই। হ্যাঁ, এগুলো হচ্ছে যে বিপাক প্রদানের স্থান। এটা বুঝছো কথাটা? দ্বিপঞ্চ বিজ্ঞান এটা আমার বিপাকের ফলে আসছে, মনে আছে এটা? আমার অতীতের বিপাকের ফলে দ্বিপঞ্চ বিজ্ঞান আসছে, মনে আছে? হ্যাঁ, তাহলে দ্বিপঞ্চ বিজ্ঞানকে কেন্দ্র করে সম্প্রতিচ্ছ আসছে, সন্তিরণ আসছে। সন্তিরণও আসছে। কিন্তু ব্যবস্থাপন এবং জবন, এই দুইটা কিন্তু বর্তমান ওই যে কর্মভাবের অন্তর্গত, বুঝছো? আচ্ছা, ওগুলো হচ্ছে যে আমার উৎপত্তি ভাবের কারণে অতীতের বিপাক, এগুলো আমি ভোগ করতেছি, ওগুলোর সঙ্গে আমার কোনো রকমের কি নাই, আমার হাত নাই, আমি এগুলোকে কোনো কিছু আটকাইতে পারি না। কিন্তু ব্যবস্থাপন এবং জবন, এই দুইটা জায়গা, তদালম্বনও এটা বিপাক, এটার জবন হইলেই এটার বিপাক ভোগ করে, এটা বিপাক প্রদানের স্থান। আশা করি দীপনবাবু বুঝছেন এই জায়গাটা, না? হ্যাঁ বানতে। এই স্থান সমূহে এইসব চিত্ত জাগ্রত বটে। আমরা যে কথাটা বারবার বলে আসছিলাম, দ্বিপঞ্চ বিজ্ঞানের সময়ও জাগ্রত আছে, সম্প্রতিচ্ছ, সন্তিরণ সবগুলোতে জাগ্রত আছে, তদালম্বনের সময়ও জাগ্রত আছে, এটা তো ঠিক কথা নাকি না? হ্যাঁ ঠিক। এটা কিন্তু নিষ্ক্রিয় ও হেতু বিরহিত, মানে এটা নিষ্ক্রিয়, এটাতে চাইলে এটাকে আমি কোনো রকমের আমি কার্য সাধিত করতে পারি না। নিষ্ক্রিয়ত্ব বলতে আমি নিজে পরিচালিত করতে এদেরকে পারি না, আমার নিজের দ্বারা এগুলো পরিচিত হয় না। আমি কিভাবে ইয়ে করতে পারি এগুলো? ওখানে কি আমি কোনো রকম আমার হস্তক্ষেপ আছে? দ্বিপঞ্চ বিজ্ঞানের মধ্যে আমার কোনো হস্তক্ষেপ আছে? না। আমার কোনো কিছু এখানে হস্তক্ষেপ নাই, এগুলো অটোমেটিক চলতে থাকবে। সম্প্রতিচ্ছ, সন্তিরণ, হ্যাঁ, তদালম্বন, এগুলোর মধ্যে আমার কোনো রকমের হস্তক্ষেপতা নাই, এটা নিষ্ক্রিয় এবং হেতু বিরহিত, এখানে কোনো হেতু নাই। যা কিছু হেতু হওয়ার হচ্ছে যে কোথায়, ওই জবানের মধ্যে, তদালম্বনের মধ্যে গিয়া, এটার আর কোনো ভ্যালু নাই, এটা এমনি ভোগ করছে দূরের মধ্যে পর্যন্ত, এটা ভ্যালু, হ্যাঁ, সেজন্য এটা হেতু বিরহিত। হেতু বিরহিত বলতে এখানে কারণ ছাড়া অকারণে উৎপন্ন হয়ে গেছে এমন না, উভয় সাইড থেকে কথাটা বুঝতে হবে। এই বিষয়গুলোকে কারণ ছাড়া উৎপন্ন হয়েছে না, অবশ্যই আমার কি কার্যকারণের এখানে দ্বারাই তো। আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে বলেই এগুলো, পঞ্চদ্বার আছে বলেই দ্বিপঞ্চ বিজ্ঞান সৃষ্টি হচ্ছে, তাহলে ওটা এটার কারণ না, ওই দিক থেকে এটা কারণ। বর্তমানে হেতু বিরহিত বলতে এখানে কি বোঝানো হচ্ছে, এখানে আমার কোনো হস্তক্ষেপের এখানে কোনো ব্যাপার না, এটা নিষ্ক্রিয়ভাবে এটা হতে থাকবে, হতে চলবে, এটা নিয়ম, যথা নিয়ম চলবে। কিন্তু তন্মধ্যে যদি আলম্বন অতি মহৎ হয়, এগুলোর মধ্যে যখন আলম্বন অতি মহৎ হয়, অতি মহৎ আলম্বন আমরা পড়েছি, মনে আছে সবার? দীপেনবাবু মনে আছে আশা করি, অমিতাভবাবু মনে আছে, অতি মহৎ আলম্বন, পরিত্য আলম্বন, মনে আছে না? এই রিসেন্টলি পড়ছি আমরা।
মনে আছে অমিতা বড়ুয়া? বান্দা মনে আছে। হ্যাঁ। বান্দা অতি ওই ভবাঙ্গ থেকে চিত্ত যখন এক চিত্তকণ মানে ভবাঙ্গ থেকে চিত্ত এক চিত্তকণ অতীত হবার পর, এই যে আমরা 17 পর্যন্ত চিত্তকণ পড়ছি, তো ওখানে মানে যাওয়ার জন্য যে মানে এগুলো সবগুলো স্পষ্টতার কারণে, মানে এটা চিত্ততা আলম্বন স্পষ্টতার কারণে যখন এটা চলিত 17 পর্যন্ত, তখন এটাকে অতি মহৎ আলম্বন বলা হয়। ঠিক আছে, তবে আরেকটু পরিষ্কার করা দরকার। এনি দীপেন বাবু বলার জন্য প্রস্তুত থাকেন। বলতে এখানে আলম্বন ভবাঙ্গ অবস্থায় যদি আলম্বন যদি অতি সুস্পষ্ট হয়, সুস্পষ্ট হলে অতীত ভবাঙ্গ থেকে মানে 1 বা 2 চিত্তক্ষণের মধ্যে কিন্তু ভবাঙ্গ চলনটা শুরু হবে। কারণ শুরু হচ্ছে যে এটা, কারণ আলম্বনটা অতি সুস্পষ্ট ছিল এবং পরিবেশগত একটা ব্যাপার ছিল, সবকিছুর মানে মিলিয়ে কিন্তু তখন ওই আলম্বনটা অতি মহৎ হওয়ার কারণে, ওইটা হয়তোবা কোনো কিছুর কারণে যদি আমাদের যদি হয়তোবা আমরা ভবাঙ্গ অবস্থায় আছি, হঠাৎ আমাদের একটা মানে শব্দ, এই শব্দটা ওই আলম্বনটা কিন্তু একদম সুস্পষ্ট ছিল বিদায় ওই শব্দটা মানে আমার কানে আসার সাথে সাথে আমি জাগ্রত হয়ে গেছি। এটা হচ্ছে অতি মহৎ আলম্বন। এর প্রত্যেকের চলন, তারপরে যে এই আবর্তন, একে একে আপনার একদম যবন পর্যন্ত এটা চলতেই থাকবে, তদালম্বনে গিয়ে শেষ হয়ে পুনরায় আবার ভবাঙ্গ হবে। ঠিক এটা আছে। হচ্ছে অতি মহৎ আলম্বন। হ্যাঁ, এই দীপেন বাবু বুঝছেন আশা করি না? আপনি তো এমনিতে আগে থেকে জানেন, আরো সুন্দর করে বুঝে নিয়েছেন এখন। অমিতা বড়ুয়া যেটা বলছেন সেটা ঠিক আছে, তবে আলম্বন যখন অতি মহৎ হবে, মহৎ হওয়ার পরেও পরিবেশ পাইলে সবগুলো জায়গায় স্পর্শ করতে পারবে, যে নাইলে পারবে না কিন্তু। আপনি যেগুলো বলছেন, মানে বিথির সব জায়গাতে যাওয়া, মহৎ হওয়ার পরেও যাইতে পারে না, এরকম অনেক আলম্বন আছে না? হ্যাঁ বান্দা। তদালম্বন না, আলম্বন অতি মহৎ হওয়ার পরেও সব চূড়ান্ত পর্যায় পর্যন্ত গড়াইতে পারে না, এরকম অনেক আছে না? আছে বান্দা। তো তাহলে আলম্বন মহৎ হইলেই যে যেতে পারবে ওখানে, ওরকম না। পরিবেশ পাইলে যাবে, না পাইলেও যাবে না। যাই হোক, অতি আলম্বন অতি মহৎ আলম্বন হয় তবে তদালম্বনে, সেই বিধির যবনেই আশু বিপাক উৎপন্ন হয়। অর্থাৎ এটা যখন অতি মহৎ হয়, তাহলে ওই বিধিতেই বিপাক উৎপন্ন হয়ে যায়। আমরা বিধিচিত্র দেখেছি না, ওই বিধি লাইনের মধ্যে এটা তৎক্ষণাৎ বিপাক উৎপন্ন হয় যদি আলম্বন অতি মহৎ হয়। আশু বিপাক, এটাকে যেটা বলা হচ্ছে আশু, সঙ্গে সঙ্গে বিপাক আর কি, বিপাক উৎপন্ন হয়। অতি মহৎ না হলে উৎপন্ন হয় না, এই তদালম্বন পর্যন্ত উৎপন্ন হতে পারবে না। এদূর পর্যন্ত থাকুক আজকে। কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে? আশু বিপাক বলতে কি, এটা হচ্ছে মানে চিত্তটাও মানে যবনের যে ইয়াটা পরিভোগের পর যেটা বলা হচ্ছে, ওইটা কথা বলতে চাইছি। মানে যবনে যেটা অনুভব করেছে সেটা এখানে উৎপন্ন হওয়াটাকে আশু বিপাক বলতে চাই। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কর্মের ফল আমরা ভোগ করব, সময় সুযোগ পাইলে করে আর কি। হ্যাঁ, এই কর্মেরও বিপাক সঙ্গে সঙ্গে পাওয়া, সেই মুহূর্তেই পাওয়া। যেমন আমটা খেয়েছে, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে, এখন কিন্তু আমের রসও নাই আর মুখের মধ্যে লেগে নাই, আমের রস সবগুলো নিঃশ্বাস হয়ে গেছে, পেটে ঢুকে গেছে সব। হ্যাঁ, শুধু আম খেয়েছে, যে আমের খাওয়ার যে স্মৃতি, ও খুব দারুণ স্বাদ ছিল এটা, এই যে অনুভব করেছে সঙ্গে সঙ্গে, এটা হচ্ছে মানে আশু ফল,
সরাসরি ফল, প্রত্যক্ষ ফল, এখনই ফল, সঙ্গে সঙ্গে ফল, এটাকে বলা হচ্ছে যে কি তদালম্বন। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ বন্ধু, কিন্তু বন্ধু এটা ওই মূল যেটা বিপাক সেটা তো আর ওইটা না, মানে মানে এই যে জবনের যে চিত্রটা উৎপন্ন হয়েছে সেটার ফল তো সে মানে এটা হয়তো একটা একটা বিপাক ভোগ করছে, কিন্তু এটার ইয়াটা পরবর্তী কোনো না কোনো জন্ম হয়তো পাবে এরকম মনে হচ্ছে। এটা শুধু এখানে ফল দিয়ে শেষ না, এটা তো আরো অনেকবার ফল দেবে, অনেকবার ফল দেবে। কিভাবে ফল দেয় এটা আপনারা একটা জাতকও পড়েছেন একবার, ছাগল একটা 500বার কাটা খাইছে একটা ইয়া দিয়ে। এই একই কর্মকে নিয়ে উনি বারবার জপন কার্য চালিয়েছে, একই কার্যকে নিয়ে। আমরা কাউকে থাপ্পড় মারি যে একবার, কিন্তু এটাকে কেন্দ্র করে থাপ্পড় ব্যাঙ্গুরি, মানে প্রথমটা ছিল যে এটা মনে করেন 10%, হ্যাঁ, তাহলে থরে ব্যাঙ্গুরি মাঝে দিয়ে নমিতের কোষই মারণ আছিল একদম, দাঁত টাঁত ফালাই দেওয়া আছিল একদম। যে মতে মারছে সেই মতে চিত্ত থেকে এটা আরো পাওয়ারফুল। হ্যাঁ, এটার শক্তিটা আরো একটু ভয়ঙ্কর, এটার ফলটাও আর একটু ভয়ঙ্কর। অনেক সময় সমান সমান হয়, একবার মারছে সরাসরি, আবার মনে মনে মারি ফেলছে আরো 1000টা, এটা আরো 1000টা চিত্ত তৈরি হয়ে গেছে। একই রকমের বিপাক, এই জন্য মানুষের 1000বারও ভোগ করতে হয়। সিস্টেমটা বুঝছেন? একবার ছাগল হত্যা করে বুদ্ধিসত্ত্ব 500বার পর্যন্ত। এটা অনেকবার আমি ইয়ে করতে পারি না। আমি মনে করছিলাম যে আগে মনে করতাম আর কি এক সময় একবার হত্যার ফলে এরকম 500বার পর্যন্ত ভোগ করতে হয় না। এটা অর্থাৎ আমাদের কর্মকে কেন্দ্র করে আমরা যতবার এটাকে নিয়ে যাপন করব, জ্ঞান না থাকলে, বুদ্ধি না থাকলে, বিবেচনা না থাকলে, এগুলো তো আমরা উড়স্থুল করে অকুশল বিষয় সারাক্ষণ চিন্তা করতে করতে কাটা দিই না। চিন্তা থাকলে, জ্ঞান থাকলে, তাহলে না অকুশল একবার উৎপন্ন হয়েছে কোনো রকম, আর যাতে কোনো রকম উৎপন্ন না হয়, তাহলে না সোজাগি থাকতেছি। আর এগুলো সম্পর্কে জ্ঞান না থাকলে, না বুঝলে, এই জন্য পরিয়ত্তি অর্থাৎ আদি কল্যাণ। যে মতো থেকে এটা আপনি শুরু করবেন, এই ধর্ম গবেষণা, ধর্ম আলোচনা, ধর্ম চর্চা, ধর্ম পড়াশোনা, সে মতো থেকে আপনার মঙ্গল হওয়া শুরু হয়েছে। দেখছেন কিভাবে মঙ্গল হয়? জানলে পালন করতে পারবেন, না জানলে কিভাবে পালন করবেন আপনি? সম্ভব নাকি? আপনি কুশল চিত্ত অকুশল চিত্ত কোনো কিছুই চিনেন না, চিত্ত সম্পর্কে কোনো পরিচয় আপনার নাই, কি আপনি কুশল আর অকুশল করবেন? চিনেনই তো না কিছু। আগে চেনাটা সবচেয়ে জরুরি, এটাকে পরিয়ত্তি জ্ঞান বলা হয়। বুঝছেন? তো যাই হোক, আমি গতকালকে আপনাদেরকে ক্লাস বন্ধ করতে ভুলে গেছি। এটা আপনারা বোধহয় কালকে সবাই জয়েন করে ফেলেছিলেন, আর ওই মোবাইলটাও আমার ইয়েতে নেটের মধ্যে ছিল না, সেজন্য আমি জানিও নাই যে আপনারা কল করেছেন। অনেকক্ষণ পরে জেনেছি। গতকাল যে রবিবার মাথায় ছিল না, মাথায় আসতে ছিল। না, সেটা আপনাদের ভুল না, এটা দোষটা ছিল আমার, আমি আগে ভাগে বন্ধ করি নাই। হ্যাঁ, তো যারা কন্টিনিউটি এটা ইয়া করে তারাও ইয়া করতে পারে নাই। তারপরও প্রত্যেক দিন একটু এভাবে আগে ভাগে জিজ্ঞেস করে নিলে ক্লাস হবে কি হবে না ঘন্টাখানেক আগে করে, তাহলে সবাই একটা ফ্রি থাকতে পারে। হ্যাঁ, তারপর আমিও চেষ্টা করব, আপনারাও এটা একটু মনে রাখার চেষ্টা করবেন কোন দিন ক্লাস চলবে না চলবে, 2, 3, 4, 5 ঘন্টা আগে যদি হয়, সবাই অন্য ক্লাস না থাকলে অন্যান্য কাজ থাকলেও করতে পারবে, বা ধ্যান আদি করার থাকলেও করতে পারবে। হ্যাঁ, এটা সুবিধা হবে। যাই হোক, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর সবসময় একটু ইয়া করবেন, ওইভাবে একটু সজাগই থাকবো আমরা প্রত্যেকে মিলে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবর্তী সত্যগণকে দান করছি, গুরুহাতে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং আমাদের এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ ব্যক্তি সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ নির্দেশ সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।
সাধু সাধু সাধু